ব্যাপারটা এরকম কেন হলো রাশেদ খান, যে আসলে এই পদ্ধতিগুলো সরকার যে পদ্ধতিগুলো নিচ্ছে সুষ্ঠু নির্বাচনের জন্য, সেটা তো আপনারা যারা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষা করছেন, দাবি তুলছেন, প্রত্যেকেরই এটাতে একমত হওয়ার কথা এবং সাপোর্ট করার কথা, হ্যাপিলি অ্যাকসেপ্ট করার কথা। সেটা না করে কেউ কেউ অ্যাকসেপ্ট করছে, অভিবাদন জানাচ্ছে, আবার কেউ কেউ এটা একদম বলছে যেটা ভালো হয়নি, কাজটা ডিনাই করছে, তাই না? এইটা কেন হচ্ছে আসলে? সরকার কেন সব দলকে আস্থায় নিতে পারছে না? রাশেদ খান, দেখেন, এই সরকার তো আসলে শুরুতে নিজেরা একটি দল গঠন করার চেষ্টা করেছে, পারেনি। প্রধান উপদেষ্টা নিজেই সবসময় বলেছে যে ছাত্রদের একটি দল গঠন করা উচিত, অন্যথায় যদি পুরাতনরা আবারও সুযোগ পায় সংস্কার হবে না। এবং তিনি নিজেই বলেছেন যে বাংলাদেশে একটি মাত্র দল নির্বাচন চায়, বাকিরা নির্বাচন চায় না। অর্থাৎ তার মনের মধ্যে স্বপ্ন ছিল 5 বছর ক্ষমতায় থাকার। দেখেন, মানুষ কিন্তু চেয়ারে গেলে তার চেহারার পরিবর্তন হয়ে যায়। তো এই সরকারের উপদেষ্টারা যতই সংস্কারের আলাপ তুলুক না কেন, তাদের অনেককে তো আমরা চিনি। দেখেন, আমার মা, আমি যে সময় 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের সময় জেলে যাই, আমার মা রাস্তায় রাস্তায় কেঁদেছে। এই উপদেষ্টাদের কারো কারো কাছে গিয়েছে যে আমার ছেলের মুক্তির জন্য একটু কথা বলেন, তারা রাস্তায় নামে নাই, তারা হয়েছে উপদেষ্টা। রোমিও ভাইকে আমি ধন্যবাদ জানাই যে ভাই সেই সময় কালো কাপড় মুখে বেঁধে, চোখে বেঁধে সম্ভবত, তিনি কিন্তু আমার জন্য প্রতিবাদ করেছে। এবং জেল থেকে বের হয়ে যখন আমি দেখেছি যে রোমিও ভাই সাংবাদিক হিসেবে আমার পাশে দাঁড়িয়েছে, তারপর থেকে কিন্তু তার সাথে আমার একটা আলাদা ব্যক্তিগত সম্পর্ক। অর্থাৎ তিনি প্রতিবাদী, সবসময় সংগ্রামে মানুষের সাথে ছিলেন। এমনকি যখন রজিনা আপা তাকে গ্রেপ্তার করা হলো, তখন আমি দেখেছি রোমিও ভাই দাঁড়িয়েছে। এই গণ অভ্যুত্থানের সময় দেখেন, স্বরাষ্ট্রমন্ত্রী, মানে যিনি দামি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তাকে আসলে প্রশ্ন করার মতন সাংবাদিকের খুব অভাব ছিল। আমি দেখেছি যে 2-3 জন হাতে গোনা সাংবাদিক জিজ্ঞেস করেছে যে এই যে এত হত্যাকাণ্ড, এগুলো কেন হচ্ছে, এবং সেই প্রশ্ন কিন্তু রোমিও ভাই করেছে। অর্থাৎ এই সংগ্রামে রোমিও ভাইরা ভূমিকা রেখেছে, সাহস করেছে, অথচ প্রেস উইংয়ে রোমিও ভাইরা দায়িত্ব পায়নি। যদিও ভাই বলবে যে আমি তো আসলে কখনো চাই না, যেতে চাই না, কিন্তু আমার কথা হলো যে এই সংগ্রামীদেরকে যদি আপনি যথাযথ জায়গায় দায়িত্ব না দেন, তাহলে সংস্কার কিসের হবে? মিডিয়ার কোনো সংস্কার হয়েছে আপা? হয় নাই। হয়তো জনগণের চাপে মিডিয়া কিছুটা নিরপেক্ষ আচরণ করতেছে, কিন্তু প্রকৃতপক্ষে মিডিয়ার যে ধরনের সংস্কার হওয়ার কথা ছিল, নাহিদ ইসলামরা, মাহফুজ আলমরা, গণ অভ্যুত্থানের এই মহানায়করা সেই কাজটা করতে পারেননি। এর কারণটা কি? এর কারণটা হলো যে নাহিদ ইসলামদের আসলে অভিজ্ঞতা নাই। কিন্তু যারা অভিজ্ঞ, যারা আসলে সংস্কার বোঝেন, মিডিয়ায় কাজ করেছেন, কোথায় কোথায় পরিবর্তন দরকার, সেই পরিবর্তনের নায়করা কিন্তু আমাদের রোমিও ভাইরা। তাদেরকে বিভিন্ন জায়গায় দায়িত্ব দেওয়া হয়নি। যারা গণ অভ্যুত্থানের আগেও ছিল না, পিছনেও ছিল না, সামনেও ছিল না, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই কারণে যতই তারা সংস্কারের কথা বলুক না কেন, আমি অন্তত শুরু থেকে বিশ্বাস করি নাই। আমি শুরুতে বলেছিলাম যে এই সরকারে যাদেরকে উপদেষ্টা হিসেবে বসানো হয়েছে, এদের উচিত 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়া। তো তখন তো আমাকে ব্যাপকভাবে গালিগালাজ করলো, কিন্তু প্রকৃতপক্ষে দেখেন 9 মাস ঐক্যমত কমিশন আলোচনা করলো, তো ঐক্যের কি হলো? কিচ্ছু হয়েছে? তার মানে এই সরকার আমাদেরকে মাঠে নামিয়ে দিয়ে রেফারির ভূমিকা পালন করে নাই, তারা আমাদের ভিতরে বিভাজন, কামড়াকামড়ি শুরু করতে বাধ্য করেছে। এমন ধরনের এনভায়রনমেন্ট দেখেন, জাতিসংঘ সফরে 3টা দলকে নিয়ে যাওয়া হলো, তাই না? এর মাধ্যমে বাকি দলগুলো কি করলো? তারা সমালোচনা শুরু করলো। তো আরো কাজ করেছিল, সেটি হলো বিএনপির 2 জন, পরবর্তীতে জামাতের 1 জন করে নেওয়া হলো, এনসিপির 1 জন করে, তারা চাপ দিল, তাদেরকে আবার 2 জন করে করলো। তার মানে কি? ঐক্যমত কমিশনে তারা প্রতিষ্ঠা করলো বা সরকার প্রতিষ্ঠা করলো যে বিএনপি, জামাত, এনসিপি ইকুয়াল দল, তাদেরকে ইকুয়াল সম্মান দিতে হবে। তার মানে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যে সরকার ক্ষমতায় বসলো, সেই সরকার নিজেই বৈষম্য সৃষ্টি করলো, এবং এর পিছনে অনেকগুলো উদ্দেশ্য আছে। আমাদেরকে কামড়াকামড়িতে লিপ্ত করে তারা মূলত 5 বছর ক্ষমতায় থাকতে চেয়েছিল। কিন্তু জনগণ যখন বুঝলো যে না, আসলেই তো দৃশ্যমান কোনো সংস্কার হচ্ছে না, বিচারের নামে শেখ হাসিনাকে, কামালকে, হাসান মাহমুদদেরকে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যাপারে সরকারের আন্তর্জাতিক তৎপরতা নাই, মানুষ যখন বুঝে ফেললো, সমালোচনা শুরু করলো, তখন সরকার নির্বাচনের একটা কথিত রোডম্যাপ তারা প্রকাশ করলো। কিন্তু আসলেই নির্বাচন হবে কিনা সেটি নিয়ে গ্রামগঞ্জের মানুষ কনফিউশনে। আমি যখন ঝিনাইদহের 2 আসনের প্রার্থী হিসেবে এলাকায় যাই, বিশ্বাস করেন মানুষ আমাকে প্রশ্ন করে যে ফেব্রুয়ারি মাসে কি নির্বাচন হবে, এই প্রশ্ন কিন্তু করে। তো ভাই যেটি বলছিলেন, দেখেন মানুষের ভিতরে সন্দেহ আছে, সংশয় আছে। সরকার বলছে যে আগামী ফেব্রুয়ারি মাসের শুরুতে নির্বাচন হতে পারে, তাই না?
এখনো পর্যন্ত হবে, করা উচিত, অমুক তারিখে হবে, তারিখটা দিচ্ছে না। তো আমরা অপেক্ষা করি। আমার মনে হয় যে ডিসেম্বরের শুরুতে তফসিল দেওয়ার কথা, দেখি কি হয়। আমি আর একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তার সাথে কথা বললাম, তিনি বললেন যে প্রথম সপ্তাহে না হলেও দ্বিতীয় সপ্তাহে হবে। তবে আমার কথা হলো নির্বাচনটা ফেব্রুয়ারি মাসে আদায় করে নিতে হবে, এর বিকল্প কিচ্ছু নাই। তারা সংস্কার বলতে সব এখনো পর্যন্ত করে দেখায়নি। না, সংস্কার তো হচ্ছে কি একটা চলমান প্রক্রিয়া, সংস্কার কখনো থেমে যাবে না, সেই চলমান যতদিন প্রক্রিয়া তো বাংলাদেশ শুরু থাকবে করতে ততদিন হবে। সংস্কার চলতেই থাকবে। Right. বাট মূল প্রবলেমটা হলো একটা ডেঞ্জারাস ন্যারেটিভ আমরা আজকাল দেখি, যেটা ডেভেলপ করা হয়েছে যে 100% ঐক্যমত হতে হবে। কোনো অগ্রণী সমাজে, সুন্দর সমাজে 100% ঐক্যমত হয় না। 100% ঐক্যমত হলে তো আপনার রাজনীতি দলের দরকারই ছিল না। কাজে এই ন্যারেটিভটা ইজ কারেক্ট না। আমাদের মূল যেটা জিনিস যে আমাদের সকল বিষয়ে ঐক্যমত হবে না, এটা হলো বাস্তবতা। কিন্তু আমরা একে অপরের মতকে আমরা সম্মান করব এবং শ্রদ্ধা করব।